সিড আর কি। আচ্ছা, যেমন এইরকম, এটাকে আমরা বীজ বলি, এটাকে আমরা বীজ বলি। তো এইটাকে আমরা আসলে কি সবসময় বীজ বলি? মানে ফার্টিলাইজ ম্যাচিউরড ওভিউল ইজ নোন অ্যাজ সিড। যেমন এখানে সিম বীজ বলা হয়েছে, এই সিম বীজ আমরা প্রিপেয়ার ফর দ্য ইমিডিয়েট ইটিং, এরকম তো হতে পারে, তাই না? তা আমরা কি এটাকে সিড হিসাবে জানি না? সিড হিসাবে মানে আমাদের আর কোনো সংজ্ঞা হতে পারে। তো দেখা যাক আমরা কি দেখি। সিড হিসাবে এরকম একটা সংজ্ঞা আছে, দ্য সিড হচ্ছে দি ফার্টিলাইজড এন্ড ম্যাচিউরড ওভিউল used for sowing capable of germination to produce a new plant is called seed। তাহলে আগের এটা ছিল আমাদের fertilized and mature ovule is known as seed। তাহলে এই সিডটা বলতে আমরা যা বুঝি, আমরা যদি গ্রামে থাকি তাহলে কখনো এটাকে আমরা সিড বলি না। যদি কেউ ধানের কথা বলা হয়, আমরা পপুলারলি যদি ধানের কথা বলি, তাহলে ধানকে আমরা ধানই জানি, তাই না? কিন্তু যখন নেক্সট ইয়ারে ফার্মার ক্রপ গ্রো করতে যাবে, তখন ধানের যে ইটা মানে শস্য দানাটা সে করে, এটাকে তখন সে বীজ বলে। তাহলে ফার্মারের কাছে বীজ হিসাবে সংজ্ঞাটা হচ্ছে আলাদা টাইপের। যেমন এখানে অবশ্যই এটা তোমার ফার্টিলাইজড হতে হবে, ম্যাচিউরড হতে হবে, এবং এটাকে আমি সোয়িং করলে সে একটা জার্মিনেট করে একটা হেলদি প্ল্যান্ট প্রডিউস করবে বা নিউ প্ল্যান্ট প্রডিউস করবে, তখন সেটাকে আমরা সিড বলি। ইন ব্রড সেন্সে দেখো এইরকম কথা, ইন ব্রড সেন্স যে সিড ইজ এ ম্যাটেরিয়াল হুইচ ইজ ইউজড ফর প্ল্যান্টিং অর রিজেনারেশন পারপাস। আমরা প্ল্যান্টিং এর জন্য হতে পারে, অথবা জার্মিনেশনের জন্য হতে পারে, অথবা রিজেনারেশনের জন্য হতে পারে, সেটাকেই আমরা আমাদের সিড বলি। এখন সিডের ক্লাসিফিকেশন যিনি পড়াবেন তিনি হয়তো ইন ডিটেলস ওই ব্যাপারে ক্লাসেসের ব্যাপারে তোমার কথা বলবে, আমি অত না গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি। সরি, কে কি বলতেছো? টমেটো সিড, এখানে আমরা টিউবার, পটেটো টিউবার বলতেছি, এখানে বিন সিড, এবং এখানে আমরা অনিয়ন দেখতে পাচ্ছি। সুতরাং এগুলোই হচ্ছে ইন প্র্যাকটিক্যালি আমাদের সিড। এখন দেখো যে সিড টু এ গ্রোয়ার অথবা ফার্মার, সিড বলতে একজন গ্রোয়ার বা ফার্মারের কাছে কি বোঝায়, সিড বলতে একজন কনজিউমারের কাছে কি বোঝায়। ওকে, অনেক সময় কনজিউমারের কাছে যেটা সিড, সেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আর কি, যেমন সিরিয়াল ক্রপসের ক্ষেত্রে আমরা গ্রিন মানে গ্রেন বলি। ফার্মারের কাছে ইট শুড বি এ ভায়াবল অথবা মাস্ট বি ভায়াবল। ফার্মারের কাছে যেটা সিড হবে, সেই সিডটা অবশ্যই ভায়াবল হতে হবে। এবং তোমরা জানো যে হোয়াট ইজ ভায়াবিলিটি। ভায়াবিলিটি হচ্ছে যে অ্যাবিলিটি টু জার্মিনেট, তাই না? জার্মিনেশন তার ক্যাপাবিলিটি থাকতে হবে, অ্যান্ড সাবসিকুয়েন্টলি দে ক্যান প্রডিউস এ নর্মাল অথবা সিডলিংস, দ্যাট ইজ দ্য ভায়াবল। নিড নট বি ভায়াবল। আমরা কনজিউমার হিসেবে যখন চিন্তা করব, যেমন সিমের বীজ দেখালাম, সিমের বীজটা আমার এটা জার্মিনেট করবে কি করবে না ডাজ নট ম্যাটার, কিন্তু একজন কৃষকের কাছে যদি সিড হিসাবে করা হয়, তাহলে অবশ্যই সেটা আমাকে ভায়াবল হতে হবে। ইট শুড হ্যাভ ম্যাক্সিমাম জেনেটিক অ্যান্ড ফিজিক্যাল পিওরিটি। আমরা জানি জেনেটিক্যাল পিওরিটি বলতে বোঝায় যে আমি যেটা ভ্যারাইটি আশা করছি, এই ভ্যারাইটি এক্স্যাক্টলি আছে কিনা। অ্যাডমিক্সচার ইজ নট ডিজারেবল অ্যাজ দ্য সিড পারপাস, বাট কনজিউমারের ক্ষেত্রে এটা নেগলিজিবল। শুড স্যাটিসফাইড মিনিমাম সিড সার্টিফিকেশন স্ট্যান্ডার্ড। treated with pesticide fungicide to protect seed against storage pest and fungi। পেস্ট এবং ফাঞ্জাইড এগেইনস্টে প্রটেক্ট করার জন্য অনেক সময় এটা করা হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের করা হয় না, যেহেতু আমরা করি না। এই আমাদের কিছু তোমার প্রয়োজন আছে সিড ফার্মার এবং এর কাছে। এখন আমাদের ভালো মানে বীজের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে তার কিছু এখানে ফিরিস্তি আছে এইরকম, যে জেনেটিক্যাল পিওরিটি থাকবে, তারপরে তোমার এটা 90% তোমার ফিজিক্যাল লেভেলে পিওর হতে হবে,
ফ্রি ফ্রম আদার ক্রপস হতে হবে। এগুলো জানি যে ভালো সিডের কি কি বৈশিষ্ট্য থাকবে, এগুলো আমাদের খুব বেশ মুখ্য বিষয় না। আমরা যেটা বলতে চাচ্ছি যে ভালো সিড আমাদের কেন দরকার, ভালো বীজের ব্যবহার কেন দরকার। আমরা জানি হেলদি মাদার হেলদি বেবি, উইকার মাদার উইকার বেবি, সুতরাং আমাদের সিডের দরকার আছে। এবং অনেক রিপোর্ট এইরকম আছে যে 5 to 25%, এবং সাথে সাথে অনেকেই ক্লেম করে যে 20 to 25%, অর্থাৎ ম্যাক্সিমাম 5% পর্যন্ত আমরা যদি ভালো সিড ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা ফলন বেশি পাবো। মোর দ্যান 25% ফলন আমরা বেশি পেতে পারি। যাই হোক, এগুলো ভালো সিডের কিছু কোয়ালিটি সিড আছে। বেনিফিটস অফ ইউজিং কোয়ালিটি সিডস: they are genetically pure, ভালো সিড হতে গেলে। গুড কোয়ালিটি সিড হ্যাজ হাই রিটার্ন পার ইউনিট এরিয়া, লেস ইনফেস্টেশন থাকতে হবে, ডিজিজ আক্রান্ত থাকতে হবে না, মিনিমাইজেশন অফ সিড রেট এটা হবে, ভিগার বেশি হবে, দে ক্যান বি অ্যাডাপ্টেড ইন অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশন, কখনো কখনো অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশনে তারা ভালো থাকে। দে রেসপন্ড ওয়েল টু দ্য অ্যাপ্লাইড ফার্টিলাইজার্স, ইউনিফর্ম ইন প্ল্যান্টেশন, ক্রপ রেজড ইত্যাকার আর কি ভালো সিডের কিছু বৈশিষ্ট্য আছে। এবং যেটা আমরা করছি যে গুড কোয়ালিটি সিড আমাদের 25% পর্যন্ত ইল্ড ইনক্রিজ করতে পারে। তারপরে দেখি আমরা ভেজিটেবল যেহেতু নিয়ে কথা বলতেছি, এইটা আমার পড়ানোর সাবজেক্ট ম্যাটার না, তারপরে তোমাদের সাথে অল্প একটু কথা বলি আর কি। অল্প কথাটা এরকম যে আমাদের ভেজিটেবলের প্রোডাকশন এবং কনজাম্পশন, এগুলো স্ট্যাটিস্টিক্যাল ডেটা কিছুটা তোমার কম বেশি হতে পারে। এই ডেটাগুলো আমি তো বললাম যে তোমাদের আমার ক্লাস নেওয়ারই ছিল না, তারপরে আমার ম্যাটেরিয়াল যেটুকু ছিল তোমরা যদি একেবারেই মনে করো তাহলে এই ডেটাগুলা বিবিএস থেকে তোমরা একটু চেক করে নিতে পারো আর কি, সেটাই তোমাদের জন্য হেল্পফুল হবে। এনিওয়ে, তারপরে স্ট্যাটিস্টিক্স একটু এইরকম যে আমাদের কাল্টিভেশন এরিয়া হচ্ছে 270,000 হেক্টর ল্যান্ড, এবং প্রোডাকশন হয় মোটামুটি 2.5 মিলিয়ন টনস পার ইয়ারে। প্রেজেন্ট কনজাম্পশন এটা 80 গ্রাম, এখন কিছুটা বেড়ে তোমার 100 to 120 গ্রাম পার পারসন পার ডে, এবং আমাদের রিকমেন্ডেড ডেজ বলা হয় 250 গ্রাম মতো। সুতরাং টোটাল রিকোয়ারমেন্ট এইভাবে একটা বের করা আছে, তোমরা এইভাবে স্ট্যাটিস্টিক্সটা বের করে নিতে পারো। আমাদের 2018-2019-এ বিবিএস অ্যাভেলেবল। এবং সিড রিকোয়ারমেন্ট, ভেজিটেবল প্রোডাকশন করতে গেলে আমাদের অবশ্যই ভেজিটেবলের সিডের প্রয়োজন, এবং আনফরচুনেটলি ভেজিটেবলে যত সিড আছে বা রিকোয়ারমেন্ট আছে তার মধ্যে লায়ন তোমার পার্সেন্ট আমদানি হয়। এবং রিসেন্টলি তোমরা জানো যে কিছু কিছু কোম্পানি তোমার সিড উৎপাদন করে, তার মধ্যে হচ্ছে লাল তীর, এসিআই, আরো কিছু কোম্পানি যারা হয়তো দেশে উৎপাদন করে না, বাট বাইরে থেকে আমদানি করে আমাদের দেশে বিক্রি করে। তো যাই হোক, ভেজিটেবল সিড রিকোয়ারমেন্ট হচ্ছে মোটামুটি 2,500 থেকে 3,000 টন। কোয়ালিটি সিড প্রোডাকশন হয় আমাদের লেস দেন 1,000 টন, এবং ইম্পোর্টেড হয় এত, এবং ফার্মারের নিজস্ব এত থাকে। এটা একটু সিম্পল স্ট্যাটাস, হয়তো তোমাদের অন্য স্যার পড়াবে। এটা রিপিটেড কাল্টিভেশন কি ব্যাপার, আগাই না কেন? আচ্ছা, তা আমরা আমার যেটা মূল পড়ানোর টার্গেট যে প্রিন্সিপালস অফ ভেজিটেবল সিড প্রোডাকশন। ভেজিটেবল সিড প্রোডাকশনের জন্য মূলত দুইটা মূলনীতি আছে। একটা হচ্ছে তোমার জেনেটিক প্রিন্সিপাল, জেনেটিক প্রিন্সিপালটা আমাদের রক্ষা করতে হবে, এবং জেনেটিক প্রিন্সিপাল তোমার যে যে কারণগুলোর কারণে তোমার কোয়ালিটি সিড পাওয়া যায় না, তার মধ্যে হচ্ছে ডেভেলপমেন্টাল ভেরিয়েশন,
মেকানিক্যাল মিক্সচার, মিউটেশন, ন্যাচারাল ক্রসিং, এগুলো আমরা জানি। মাইনর জেনেটিক ভেরিয়েশন, সিলেক্টিভ ইনফ্লুয়েন্স অফ ডিজিজেস, এগুলোর কারণে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে পিওর সিড পাওয়ার জন্য। অ্যাগ্রোনমিক প্র্যাকটিস, অ্যাগ্রোনমিক প্র্যাকটিসের মধ্যে হচ্ছে সাইট সিলেকশন ভেরি ইম্পর্টেন্ট, যেখানে আমাদের সিড আমরা প্রোডাকশন করি। নর্মাল ফুড ক্রপ গ্রোয়িং এবং সিড গ্রোয়িং একটু আলাদা হতে হবে। তার কারণ সিড ক্রপ অবশ্যই হেলদি হতে হবে এবং তার অনেক কিছু পিওর থাকতে হবে। এই কারণে আমাদের সিড প্রোডাকশন ডিফারেন্ট ফ্রম দ্য ক্রপ প্রোডাকশন। এবং অবশ্যই সিডের জায়গা আমাদের গুড ড্রেনেজ থাকতে হবে, সাফিসিয়েন্ট স্লোপ টু accumulate water, soil must be free from harmful disease, insect pests, suitable rotation should be followed, proper isolation distance should be maintained. অর্থাৎ এগুলো ব্যাখ্যা আছে, তোমরা একটু দেখে নিবা। Soil and its preparation, light loamy soil is the best, should maintain the good health, soil should be smoothly leveled, ইত্যাকার আর কি। এগুলো সয়েল প্রিপারেশন। ম্যানুরস অ্যান্ড ফার্টিলাইজার, আমরা যখন সিড প্রোডাকশন করব, বিশেষ করে আমাদের ভেজিটেবল ক্রপসের ক্ষেত্রে জানো যে ম্যাক্সিমাম ভেজিটেবল তার একটা সার্টেন স্টেজ, অর্থাৎ তোমার ভেজিটেটিভ স্টেজে অনেক ক্ষেত্রেই তোমার ম্যাক্সিমাম গুলা তোমার কনজিউম করা হয়। রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার দরকার আছে, বাট ফ্রেশ এবং যখন ক্রিস্পিনেস থাকে এই সময়গুলোতে। এই কারণে তোমার এরকম নর্মাল ভেজিটেবল প্রোডাকশনের জন্য বা কনজাম্পশনের জন্য যে ধরনের ফার্টিলাইজেশন প্র্যাকটিস করা হয়, আমরা যখন সিড প্রোডাকশনের জন্য এই করব, তখন সেখানে ডিমান্ড হচ্ছে বেশি অর্গানিক ম্যাটারের। এই কারণে যেহেতু তোমার এটা দীর্ঘ সময় লাগে, এই কারণে কোনো ক্রপেই তোমরা দেখোনি যে অর্গানিক ম্যাটার এত পার্সেন্ট লাগে, বাট আমাদের এই সমস্ত ভেজিটেবলের জন্য আমাদের বেশি পরিমাণ অর্গানিক ম্যাটার। অনেক সময় হায়ার নাইট্রোজেন ডোজ লাগে যদি আমাদের লিগিউম কিছু ক্রপ হয়, তাহলে তার কারণ লিগিউম ক্রপ অনেকে জানো যে আমাদের অনেক ক্রপ আছে যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস আকারে তোমার দীর্ঘদিন যাবত তোমার ফুল এবং ফল উৎপাদন করে, তাদের ক্ষেত্রে আমাদের নাইট্রোজেন সাপ্লাই ইনস্টলমেন্টে দেওয়া প্রয়োজন। সিলেকশন অফ ভ্যারাইটি, অবভিয়াসলি আমাদের ভ্যারাইটাল পিওরিটি থাকার জন্য আমাদের কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের মেনটেন করতে হবে। সোয়িং আমাদের করতে হবে, এবং সিড সোয়িং এর জন্য তোমরা একটা থাম্ব রুল আছে যে যদি প্রপার ময়েশ্চার থাকে তাহলে তার 2 থেকে 2.5 গুণ ডেপথে সিডের যে সাইজ থাকবে তার 2 থেকে 2.5 গুণ ডেপথে তাকে সোয়িং করতে হবে। সিড বেডে সিড সোয়িং এর সময়, অথবা যদি আমরা সিডলিং ট্রান্সপ্ল্যান্ট করি অথবা ডিরেক্টলি মাঠে তোমার ফেলি, তাহলে অনেক সময় আমরা সিড ট্রিটমেন্ট করে থাকি, যেটা আমরা সিড এবং গ্রেনের মধ্যে পার্থক্য দেখাচ্ছিলাম। ট্রান্সপ্ল্যান্টিং, আমরা জানি যে কখন ট্রান্সপ্ল্যান্টিং কিভাবে করতে হবে, যে তোমার 5 থেকে 6টা পাতা হওয়ার পর আমাদের সিডলিং ট্রান্সপ্ল্যান্টিং করা, এটা ফর অল ক্রপস এর ক্ষেত্রে। তারপরে তোমার ইরিগেশন করতে হয়, নরমাল নিয়ম আমাদের সব ক্রপের ক্ষেত্রে। ট্রান্সপ্ল্যান্টিং শুড বি ডান আইদার ইন দ্য ইভিনিং অর ডিউরিং ক্লাউডি ডে অথবা লেট আফটারনুন। তারপরে আমাদের সকল গাছও তো তোমার ঠিক মতো স্টাবলিশড হয় না। যদি কিছু গাছ মারা যায়, স্টাবলিশমেন্টের প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে আমরা গ্যাপ ফিলিং করে ফেলবো। ইরিগেশন, আমাদের ইরিগেশন অবশ্যই দিতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্টারকালচারাল অপারেশন প্রয়োজন আমাদের, অ্যাজ ইউজুয়াল ইন্টারকালচারাল অপারেশন। এখানে যেটা তোমার intercultural operation, methods of seed production, isolation distance seed production এর জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি তোমার
সেলফ পলিনেটেড ক্রপস হয় তাহলে ইম্পর্টেন্ট, এবং ক্রস পলিনেটেড হলে তোমার ম্যান্ডেটরি, এবং এক এক ভেজিটেবলের জন্য এক এক রকমের আইসোলেশন ডিস্টেন্স দেওয়া হয়। এবং তোমার আইসোলেশন ডিস্টেন্স বলতে এরকমও বোঝা হয় যে যে পার্টিকুলার ভ্যারাইটি আমরা সিড উৎপাদন করব সেই পার্টিকুলার ভ্যারাইটি আমরা যেন গ্রেন মানে আমাদের কনজাম্পশনের জন্য আমরা তার কাছাকাছি ওই ক্রপ গ্রো না করি। তো যাই হোক, এরকম একটা আইসোলেশন ডিস্টেন্স কিছু ক্রপের আছে, যেমন গার্ডেন পি, বিন, এদের জন্য 50 মিটার, অর্থাৎ আমরা 50 মিটার দূরে আর কোনো বিন লাগাবো না। তারপরে কোলে ক্রপসের জন্য মোটামুটি 1 মাইলের মধ্যে আমরা কোনো ভ্যারাইটাল লাগাবো না। চিলি, ক্যাপসিকাম এগুলো 200 মিটার, টমেটো, ব্রিঞ্জাল এন্ড লেটুস 50 মিটার দূরে লাগানো হয়। যদিও টমেটো আমাদের বলা হয় বা ব্রিঞ্জাল এগুলো সেলফ পলিনেটেড, বা তোমার লেট সিজনে এগুলো তোমার 5% চান্স থাকে ক্রস পলিনেশন হওয়ার, সেখানেও মেকানিজম আছে। পটাটো খুব বেশি একটা প্রবলেম হয় না। কিউকার বিটস এটাও যেহেতু ক্রস পলিনেটেড ক্রপ, এদেরও নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার ডিস্টেন্সে। আর একটা হলো যে আমরা যদি ডিস্টেন্স মেনটেন না করতে পারি তাহলে আমাদের অবশ্যই সোয়িং বা প্ল্যান্টিং ডেটের তোমার আগা পিছা করতে হবে। অর্থাৎ একটা ক্রপ কতদিন যাবত তার ফ্লাওয়ারিং থাকবে, এই ফ্লাওয়ারিং টাইমে যাতে অন্য কোনো বা ওই একই ভ্যারাইটির ক্রপ ওখানে গ্রো না করা হয়। ওকে, অর্থাৎ একটা 15 তারিখে আমি করলাম আর একটা 30 তারিখে করব, এইভাবে প্ল্যান্টিং ডেটের বা সোয়িং ডেটের অ্যাডজাস্টমেন্ট করে আমরা ইন্টারভ্যালে আমরা করতে পারি। রগিং তোমরা জানো ইম্পর্টেন্ট একটা থিং, এবং জানো যে রগিং কাকে বলে। আনডিজায়ারেবল, আনএক্সপেক্টেড বা আনওয়ান্টেড ওই ভ্যারাইটি বা ওই ক্রপের ওই মানে স্পেসিফিক ভ্যারাইটি ছাড়া ওই ক্রপেরই অন্য যেগুলো আমরা চাই না সেই গাছকে আমরা রিমুভ করা, দ্যাট ইজ দ্য রগিং। এবং রগিং এর জন্য সিড প্রোডাকশনের জন্য তোমার কিছু নিয়ম আছে, এবং রগিং এর জন্য আমাদের ফিল্ড ইন্সপেকশন একটা কথা আছে সিড প্রোডাকশনের জন্য। হারভেস্টিং, থ্রেশিং এন্ড গ্রেডিং, এরপরে আর একটা আছে আমাদের ড্রাইং বলা হয়। এবং ড্রাইং এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ভেজিটেবল সিড আমরা 6 to 8% ড্রাই করব। ভালো বীজ চেনার উপায় আমি একটু শুধু দেখাবো তোমাদের। তোমরা জার্মিনেশন টেস্ট করবা। ভালো বীজ চেনার জন্য ভালো উপায় হচ্ছে যে যে বীজের লেবেল থাকবে, বীজের যে প্যাকেট থাকবে সেই প্যাকেটের গায়ে এই রকম ট্যাগ থাকবে, অর্থাৎ কি ধরনের বীজ, ভ্যারাইটি কি, অরিজিন কি, অর্থাৎ কে প্রোডাকশন করছে, নিট ওয়েট, পিওরিটি, অর্থাৎ এভরিথিং তোমার এই সিডের এগুলো থাকবে, এরকম ইনফরমেশন। এবং অবশ্যই আমি এটা বলবো যে নন সোর্স থেকে নিতে হবে আর কি, তুমি যদি নিজেকে নাই করতে চাও। এবং ভেরি সিম্পল একটা হয়েছে যে জার্মিনেশন টেস্ট করব। যদি বিন সিড আমাদের তোমরা দেখে থাকো বা বিন করে থাকো যে ওদের সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট হচ্ছে এইরকম। তোমরা কি আছো না ঘুমায় গেছো? হ্যালো, আছি স্যার। আছো না? ওকে, ভালোই আছো আমার কাছে মনে আছে। আর যদি আমাদের ব্যাড কোয়ালিটি সিড হয় এইরকম অবস্থা হবে আর কি, এইরকম অবস্থা হবে। সর্বোচ্চ ভালো এইরকম হয়তো হলে হতেও পারে আর কি। তো সিড প্রোডাকশন এইরকমই। তোমাদের সাথে আমার কথাবার্তা, কোনো যদি কথাবার্তা থাকে তোমরা বলতে পারো, আদারওয়াইজ তোমরা নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি নাও। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, জি স্যার। কোনো কথা আছে কি তোমাদের? কোনো প্রশ্ন, জানা প্রশ্ন, অজানা প্রশ্ন?
স্যার রগিংটা একটু আরেকবার বলবেন? ইয়াল্লাহ, রগিং হলো বাপরে, ফর এক্সাম্পল ভেজিটেবলের ক্ষেত্রে যদি পপুলার ভেজিটেবল টমেটোর কথা আমরা ধরি বা টমেটোর কথাই ধরি, রাইট? তাহলে টমেটোর কিছু ভ্যারাইটির নাম তোমার মনে আছে, তোমাদের মনে আছে? বাড়ি টমেটো এক। হ্যাঁ, শুধু শুধু বাড়িতে থাকলে হবে না, আমরা বাড়ি শুনে অভ্যস্ত না, আরো কিছু বলো। আচ্ছা যাই হোক, রতন বাহার প্রশ্নটা কি? প্রশ্ন করেছিল কে আমাকে? স্যার আমি। এই যে দেখো, তো তুমি কোন প্রশ্ন জানতে চাচ্ছ? যে টমেটোর ভ্যারাইটি, আমি কিছু জাতের নাম জানতে চাইলাম। আমার প্রশ্ন না তোমার বান্ধবীর প্রশ্ন? স্যার আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে টমেটো আমরা চিনি, চিনো তো? জি স্যার। আচ্ছা, টমেটোর কিছু ভ্যারাইটির নাম জানো? স্যার চৈতি আছে একটা। চৈতি আছে না একটা, আর একটা বলো কষ্ট মষ্ট করে। ভেরি পপুলার ভ্যারাইটি রোমা ভিয়েট, যদিও সেটা খুব প্রবলেমেটিক একটা ভ্যারাইটি বাংলাদেশের প্রেক্ষাপটে, তার কারণ ভেরি মাচ সাসেপ্টেবল টু মোজাইক অথবা লিফ কার্ল ডিজিজ। এনিওয়ে, এই যেমন টমেটোর দুইটা ভ্যারাইটি, এই দুইটা ভ্যারাইটি তুমি এখন গ্রো করবা চৈতির বীজের জন্য, রাইট? ওইখানে যদি তুমি দেখো যে কোনো রকমের রোমা ভিএফের ভ্যারাইটি আছে ওই বাগানের মধ্যে বা ওই ফিল্ডে, তাহলে তুমি রোমা ভিএফ কে রিমুভ করে ফেলবা। তুমি তো অন্য ক্রপ নিবাই না, সেই ক্ষেত্রে তুমি আদার যে ভ্যারাইটি আছে একই ক্রপে সেগুলোকে রিমুভ করে ফেলবা। আনএক্সপেক্টেড ভ্যারাইটি, ওকে? এটা রগিং। আর একটা বলেছিলাম রগিং এর কারণও তো, এটা হচ্ছে রগিং আর কি। তোমাদের তো এগ্রোনমিতে আমার মনে হয় পড়ানোর কথা খুব ভালোভাবে। রগিং অনেক বড় চ্যাপ্টার, আমরা জাস্ট একটা পার্ট হিসেবে এখানে পড়াচ্ছি। এটা ইন্টারকালচারাল অপারেশন। এনিওয়ে, ভেরি সিম্পল, আনএক্সপেক্টেড ভ্যারাইটাল যাতে আমাদের মিক্সচার না হয় আর কি, এই কারণে আমরা রগড আউট করব। তার কারণ জেনেটিক্যাল পিউরিটি রাখতে হবে। যদি তোমার উইদিন 15 মিটারের মধ্যে থাকে তাহলে তাদের দেয়ার ইজ এ চান্স টু ক্রস পলিনেশন। এনি মোর কোয়েশ্চেন? সরি, বলো। হ্যালো স্যার নাই মনে হয় কোশ্চেন স্যার। তুমি আছো, তোমার কোনো প্রশ্ন আছে কি? না স্যার, ক্লাস ম্যাটেরিয়াল গুলো কি পাওয়া যাবে? সরি স্যার, ক্লাস ম্যাটেরিয়াল গুলো কি পাওয়া যাবে কোনোভাবে? আচ্ছা, আমি একটু তোমাদের কি করি, তোমাদের আমি মনে হয় দিয়েছিলাম না ওই যে ক্যারট? জি স্যার, ওগুলো পেয়ে। আচ্ছা, ওগুলো পেয়েছো না? আচ্ছা, ক্যারট পাইছো, আর যে ইত্যাদি ইত্যাকার জিনিস সবই পেয়েছে। সুতরাং ওগুলো পাইলে এটাও পাওয়া আশা করা যায়। ইনশাআল্লাহ। তবে থাকে যে আমাকে যে ইমেল পাঠাবে আমি মানে কালকের মধ্যে, এবং আমার কি জানো অ্যাটেন্ডেন্স, ওই যে তালহা অ্যাটেন্ডেন্স পাঠাতে চাইছে, ওর সাথে আমি অ্যাটাচ করে দেবো ওর ইমেলে। ওকে, তাহলে তুমি একটু ডিস্ট্রিবিউট করে দিও তোমার ফ্রেন্ডদের কাছে। ওকে, আবু তালহা, আমাকে শুনতে পাচ্ছ কি? তালহা, তালহা স্যার নাই মনে হয়, তো গ্রামের মধ্যে ক্লাস করে স্যার, অবস্থা নেটওয়ার্কের অবস্থা ভালো না ওর। সরি স্যার, ও তো স্যার গ্রাম থেকে ক্লাস করে, স্যার নেটওয়ার্কের অবস্থা ভালো না ওর স্যার। না, ও তো প্রথমে আমাকে বললো অনেক কথা, তখন হয়তো ছিল স্যার, এখন নাই স্যার। এখন নাই। তোমরা এরকমই করো মনে হয় না? না স্যার, সবাই না দেখেন না স্যার, আমরা তো ক্লাস করতে চাই স্যার, এটা নিয়ে কোনো কথা নাই, এটা নিয়ে কোনো কথা নাই। আমি শুধু জানতে চাচ্ছি সে যেহেতু প্রথমে ছিল, সে আছে না নাই, যেহেতু তাকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে।
তো তালহার ইমেলে আমি অ্যাটাচ করে দেব। জি স্যার। ম্যাটেরিয়াল পাওয়া যাবে। হ্যাঁ, আনসার হয়েছে। আর কিছু? কি? জি স্যার। ও তালহা, জি স্যার। তো ঠিক আছে তালহা, তোমার সাথে কথা হয়ে গেছিল, তুমি ওই যে অ্যাটেন্ডেন্সটা আমার কাছে পাঠিয়ে দিবা, তোমার ইমেলে আমি ব্যাক করে দিব আজকের ক্লাস ম্যাটেরিয়াল। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো কথা না থাকে, সুস্থ থাকো, ভালো থাকো। সি ইউ নেক্সট। এবং আমার ক্লাস আর হবে না তোমাদের থার্ড ইয়ারে। ওকে জি স্যার।